আপনারা দেখছেন ডিকে বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য বড় সুখবর, মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা বাড়ালো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা, রাজ্যের সমন্বিত শিশু বিকাশ পরিষেবার অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অতিরিক্ত মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের ৯ জুলাই ২০২৬ বিজ্ঞপ্তি অনুযায়ী ১ আগস্ট ২০২৬ থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত মাসিক সাম্মানিক ৪,৫০০ টাকা থেকে বেড়ে ৯,৫০০ টাকা হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অতিরিক্ত মাসিক সাম্মানিক ৪,৫৫০ টাকা থেকে বেড়ে ৯,৫৫০ টাকা হবে। আর এই অতিরিক্ত সাম্মানিকের সম্পূর্ণ অর্থ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হবে। সরকারি এবং বেসরকারি সংস্থার পরিচালিত উভয় ধরনের আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারাই এই সুবিধা পাবেন। অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের আশা কর্মীদেরও মাসিক বেতন বৃদ্ধি করা হয়েছে। ৬,২৫০ টাকা থেকে এক লাফে ৫,০০০ টাকা বৃদ্ধি করলো রাজ্য সরকার। বেতন বৃদ্ধির পর এখন তাদের মাসিক সাম্মানিক হলো ১১,২৫০ টাকা। বেতন বৃদ্ধির দাবিতে বারংবার পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন আশা কর্মীরা। আগের সরকারের আমলে বেতন খুব একটা বাড়েনি। বর্তমান বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য বড় খবর, বেতন বাড়লো আশা কর্মীদের। আশা কর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাদের মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশা কর্মীরা প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। আর এই সকল কর্মীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে তাদের মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আশা কর্মীদের বেতন ছিল ৫,০০০ টাকা। সর্বশেষ বাজেটে ১,০০০ টাকা বাড়ানো হয়। ফলে প্রতি মাসে ৬,০০০ টাকা বেতন পাচ্ছিলেন তারা। বর্তমান সরকার ৫,০০০ টাকা সাম্মানিক বৃদ্ধি করায় তাদের বেতন বেড়ে দাঁড়াবে ১১,২৫০ টাকা। ২ বছরে ডাবল হবে টাকা। হাওড়ায় সিনেমার কায়দায় কোটি কোটি টাকার প্রতারণায় গ্রেপ্তার ৬। একেবারে সিনেমার কায়দায় প্রতারণা, ২ বছরেই টাকা ডাবলের প্রতিশ্রুতি, চিটফান্ডের আদলে অর্থ সংগ্রহ আর সেই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত। এমনই ঘটনা ঘটল হাওড়ায়। ২৫ মাসে লগ্নি করা টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে একটি বেসরকারি লগ্নি সংস্থার ৩ কর্তা সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতদের মধ্যে রয়েছেন সংস্থার ডিরেক্টর সুজয় কাঞ্জিলাল, নমিতা কাঞ্জিলাল, সুদৃশা কাঞ্জিলাল এবং সংস্থার ৩ কর্মী তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ কুণ্ডু ও অভিষেক পাল। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের ডিসিপি রাহুল মিশ্র জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে আরো কয়েকজনের জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলেলিয়াস রোডের এক বাসিন্দার দায়ের করা অভিযোগের ভিত্তিতে ব্যাটরা থানায় মামলা রুজু হয়। আর সেই মামলার তদন্তেই এই গ্রেপ্তারি। অভিযোগ, ২০২৪ সালের মে মাসে অভিযুক্তেরা অভিযোগকারী এবং তার পরিবারের সদস্যদের ২৫ মাসে বিনিয়োগের অর্থ দ্বিগুণ করে দেওয়ার আশ্বাস দেন। আর সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তাদের কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকা নেওয়া হয়। তদন্তকারীদের দাবি, প্রথম দিকে কিছু টাকা ফেরত দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জনের চেষ্টা করা হয়েছিল। পরে সেই অর্থ ফেরত দেওয়া বন্ধ হয়ে যায়। এরপরে প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয় অভিযোগকারী। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে সংশ্লিষ্ট সংস্থাটি চিটফান্ডের আদলে অর্থ সংগ্রহ ও পরিচালনা করছিল বলে সন্দেহ। ইতিমধ্যে হাওড়ার ব্যাটরা, শিবপুর, চ্যাটার্জিহাট, বি গার্ডেন এবং কলকাতার হেয়ার স্ট্রিট সহ একাধিক থানায় সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন মামলার তথ্য মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় ১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের প্রাথমিক তথ্য সামনে এসেছে। হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা সহ একাধিক এলাকা থেকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের পরিচয়, সংস্থার আর্থিক লেনদেন এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর প্রকৃত সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরো গ্রেপ্তারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। বাংলায় আবার ভোট, সংসদের হিসেবটাই ওলটপালট হয়ে যাবে তৃণমূলের দৌলতে। বাংলায় ফের ভোট। এবার লোকসভা বা বিধানসভা নির্বাচন নয়, এবার রাজ্যসভা নির্বাচন হবে। ৩টি আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই ৩ আসনই তৃণমূলের সাংসদদের ছেড়ে যাওয়া আসন। তবে আর কি সেই আসন ধরে রাখতে পারবে তারা, নাকি বিজেপির ঝুলিতেই চলে যাবে এই আসনগুলি? রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা বাড়লে কেন্দ্রের বিশেষ সুবিধা হবে সংসদে বিল পাশ করতে। আগামী ২৪শে জুলাই এই নির্বাচন হবে।
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। রাজ্যসভার উপনির্বাচনে যদি বিজেপি 3 জন প্রার্থী দেয় তবে 3 জনেরই জেতার সম্ভাবনা প্রবল। উল্টে তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রস ভোটিং হলে বিজেপির ঝুলিতে ভোট আরো বাড়বে। বিজেপির অন্দরে কানাঘুষো চলছে, বিজেপির টিকিটে প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূল ত্যাগী 2 প্রাক্তন সাংসদই। যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউ। পদত্যাগের পর TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জল্পনা জিইয়ে রেখেছিলেন দুজনেই। অন্যদিকে প্রার্থী দেওয়া নিয়ে প্রবল চাপে তৃণমূল কংগ্রেস। একে তো 2 শিবিরে ভাগ হয়ে গিয়েছে দল, তারপর একটি আসনে জিততেও যে সংখ্যক ভোটের প্রয়োজন তা জোগাড় করতে কালঘাম ছুটবে। তৃণমূল কংগ্রেস কার তা নিয়ে ইতিমধ্যে বিরোধ চলছে মমতা বনাম ঋতব্রতর। তৃণমূল কংগ্রেসের 2 শিবিরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। নিয়ম অনুযায়ী তৃণমূল কংগ্রেসের আবেদনের পর তাদের দলের নাম ও প্রতীক ফ্রিজ করে দেবে নির্বাচন কমিশন। তার বদলে তাদের আপাতত একটি করে অস্থায়ী নাম ও প্রতীক দেবে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত মমতাপন্থী তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় প্রার্থী দেবে কিনা তা নিয়েও জল্পনা রয়েছে। অন্যদিকে ঋতব্রত পন্থীরাও জানিয়েছে যে রাজ্যসভার উপনির্বাচনে তারা প্রার্থী দেবে কিনা তা ভাবনা চিন্তার স্তরে রয়েছে। মমতাপন্থী তৃণমূলের কাছে এটা অস্তিত্বের লড়াই। এদিকে ঋতব্রত পন্থীরাও ছেড়ে কথা বলবে না, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। বিধানসভায় যে আসন সংখ্যা রয়েছে তৃণমূলের, তাতে একটি আসনে জেতার সম্ভাবনা ছিল, কারণ একজন প্রার্থীকে জিততে অন্তত 70টি ভোট পেতে হবে। তৃণমূলের মোট বিধায়কের সংখ্যা 80, কিন্তু তারা 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় আদৌ কোনো শিবির জিততে পারবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে কি কি জানতে চাওয়া হচ্ছে, কোন কোন নথি দেখাতে হচ্ছে জানুন। 10 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সেরে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে জেলায় জেলায় জোর কদমে সেই প্রক্রিয়া চলছে। আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন আধিকারিকরা। তাদের যেমন বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে, তেমনি দেখতে চাওয়া হচ্ছে কয়েকটি নথি। জানা গিয়েছে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার আবেদনকারীর বাড়ি গিয়ে নথি যাচাই হয়েছে। প্রশাসনিক সূত্রে এমনটাই খবর। আর এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রকল্পে 3000 টাকা পৌঁছে দেওয়া হবে। এখন প্রশ্ন, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের সময় কি কি নথি দেখাতে হচ্ছে। জানা গিয়েছে সরকারি আধিকারিকরা আবেদনকারীদের বাড়ি গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই সহ ফর্ম ফিলআপের সময় জমা দেওয়া সকল তথ্য মিলিয়ে দেখবেন। সেই সঙ্গে আবেদনে দেওয়া নথি খতিয়ে দেখতে আবেদনকারীকে প্রশ্ন করা হতে পারে। এর পাশাপাশি আবেদনকারী মহিলার আর্থিক অবস্থা কেমন সেটাও খতিয়ে দেখবেন আধিকারিকরা। এরপরে রিপোর্টের ভিত্তিতে ঠিক করা হবে তিনি আদৌ এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নাকি যোগ্য নন। আর এই ভেরিফিকেশন বিষয়ে প্রশাসনের দাবি, কেওয়াইসি সংক্রান্ত সমস্যা, নথির অসঙ্গতি অথবা প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনো যোগ্য আবেদনকারী যাতে সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন সেটা সুনিশ্চিত করতেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে এই ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব আবেদনকারীদের স্ট্যাটাসে রিজেক্টেড কিংবা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল তাদের ক্ষেত্রেই এই যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল গত 4 জুলাই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এরপরেই 10 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনা সমস্ত ভেরিফিকেশন সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। প্রত্যেক রাজ্য থেকে খুঁজে বের করা হবে বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধরে ধরে ফেরত পাঠাতে বিরাট নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী শাহের। দেশে অবৈধ বসবাসকারীদের ধরে ধরে ফেরত পাঠানো হবে, আগেই বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। আগামী বছরের মধ্যে দেশের সব রাজ্যের রাজধানীতে গড়ে উঠবে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার্স অফিস বা FRRO। এই মুহূর্তে দেশব্যাপী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করানো বা তাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে FRRO। এবার প্রতিটি রাজ্যে এই অফিস তৈরি করা হবে। এতে ডিপোর্টেশন বা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরো সহজ হবে। দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা এবং ইমিগ্রেশন পরিকাঠামো খতিয়ে দেখতে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে তিনি নির্দেশ দেন দেশের সব রাজ্যে FRRO অফিস গড়ে তুলতে হবে। এই মুহূর্তে মাত্র 12টি জায়গায় রয়েছে এই অফিস। অধিকাংশ জায়গাতেই সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার FRRO অফিসারের ভূমিকা পালন করছেন। এই বৈঠকে বিমানবন্দরগুলির ইমিগ্রেশন পরিকাঠামো খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের বদল, সীমান্তে বেড়া দেওয়ার কাজ কতটা এগিয়েছে এই সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আজ রিপোর্ট নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কাছে রিপোর্ট জমা দেবেন সীমান্ত লাগোয়া জেলাগুলির পুলিশ সুপাররা। পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তর পূর্বের রাজ্যের SP-দের উপস্থিত থাকতে বলা হয়েছে।
বন্যার জলে ভাসছে 3000 এলপিজি সিলিন্ডার। দেখুন চমকে দেওয়া ভিডিও। দেশ জুড়ে মৌসুমী বৃষ্টির দাপটে একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কেরলে ভয়াবহ ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও একই ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে প্রবল বৃষ্টির জেরে নদীতে প্রায় 3000টি এলপিজি গ্যাস সিলিন্ডার ভেসে যাওয়ার ঘটনা সামনে এসেছে আর জানিয়ে উদ্বেগ ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। প্রবল বৃষ্টিতে এইচপিসিএল এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্ট জলমগ্ন হয়ে পড়ায় 3000টিরও বেশি গ্যাস সিলিন্ডার বন্যার জলে ভেসে যায়। পাতালগঙ্গা নদীতে সিলিন্ডার ভেসে যাওয়ার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে পানভেল তালুকের চাভান গ্রামে অবস্থিত এইচপিসিএল এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে টানা বৃষ্টির ফলে বন্যার জল ঢুকে পড়ে। এরপরই বিপুল সংখ্যক সিলিন্ডার জলের স্রোতে ভেসে যায়। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে বন্যার জলে ভেসে যাওয়া কোনো সিলিন্ডারের কাছাকাছি না যেতে, কারণ সেগুলির নিরাপত্তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের দাবি, প্ল্যান্টে জল ঢুকে পড়ার পর বিপুল সংখ্যক এলপিজি সিলিন্ডার পাতালগঙ্গা নদীতে ভেসে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 3000টি সিলিন্ডার বন্যার জলে ভেসে গেছে। এর মধ্যে কিছু সিলিন্ডারে গ্যাস ভর্তি ছিল, আবার কিছু ছিল খালি। উত্তাল নদীতে শত শত সিলিন্ডার ভেসে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। এমনকি কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে কিছু মানুষ সেতুর উপর দাঁড়িয়ে ভেসে আসা সিলিন্ডার ধরার চেষ্টা করছেন এবং বাড়িতে নিয়ে যাওয়ারও চেষ্টা করছেন। ঘটনার পর জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি সাধারণ মানুষের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। প্রশাসনের বক্তব্য, নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলির ভেতরে গ্যাস রয়েছে কিনা অথবা সেগুলি কতটা নিরাপদ তা এখনো স্পষ্ট নয়। তাই কোনো অবস্থাতেই ওই সিলিন্ডার ধরার, সরানোর বা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। রায়গড়ের জেলা শাসক কিষান জাভালে সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, নদীতে বা নদীর তীরে পড়ে থাকা কোনো গ্যাস সিলিন্ডারের কাছে যেন কেউ না যান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই সিলিন্ডার তুলে নেওয়া, স্থানান্তর করা বা বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। দিদি আছে, ধান্দাবাজ রানী। রাজপথে মার খেয়ে উঠে দাঁড়াবে কালীঘাট তৃণমূল। মমতাকে সামনে রেখে বড় বার্তা কুণালের। বুধবার পথে নেমেছিল কালীঘাট তৃণমূলের যুব তৃণমূল কংগ্রেস। আদালত মঙ্গলে তাদের শর্ত সাপেক্ষে অনুমতি দেয়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের বেঁধে দেওয়া হয়েছিল সময়, লোক সংখ্যা। সেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি হয়। তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। কালীঘাট তৃণমূলের অভিযোগ, বহু মানুষ আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি বিচারে নিজের বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন খোদ মমতা ব্যানার্জি। নিজেই রাস্তা পরিষ্কার করে আক্রান্ত কর্মীদের এসএসকেএম হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন। কালীঘাট তৃণমূলের অভিযোগের তীর মূলত বিজেপির দিকে। এই পরিস্থিতিতে ঘটনার প্রেক্ষিতে কুণাল ঘোষ একটি টুইট করেছেন। নির্দিষ্ট কারো নাম না করলেও কুণালের নিশানায় মমতা ব্যানার্জির হাত ছেড়ে পৃথক হয়ে যাওয়া নেতা নেত্রীরাই। তৃণমূল ভোটে হারার পর 2 মাসেই কার্যত বিধানসভা, লোকসভার সংখ্যালঘু মমতা শিবির। এই পরিস্থিতিতে পুরনো দিন মনে পড়িয়ে বর্তমান পরিস্থিতিতে যারা ক্ষমতাহীন মমতার পাশে দাঁড়িয়ে লড়ছেন তাদের কথা বলতে গিয়ে কুণাল লিখছেন, তৃণমূল ক্ষমতায় থাকলে সামনের মুখগুলো ভাবুন, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক শাখা পর্যন্ত। আর এখন সরকারে না থাকা কঠিন পিচে ব্যাট করার সময়ের মুখগুলো দেখতে থাকুন। আজকের মার খেয়ে লড়া ছেলে মেয়েগুলোকে দেখুন। হ্যাঁ, ভালো হয়েছে ক্ষমতায় নেই, তাহলে ওই সুবিধেবাদীরা আজও রাজ করত, নিজেদের মেদ বাড়াতো। তারপরে কুণাল লিখেছেন, আজ ক্ষমতা হয়তো নেই, দিদি আছে। ক্ষমতা ভোগ করে যাওয়া ধান্দাবাজ নেই, কিন্তু সম্মান নিয়ে লড়াই করে যাওয়ার কিছু মুখ, কিছু চেষ্টা আছে। গোটা বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর থেকে দক্ষিণে জারি সতর্কতা। একটানা ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন 2 বঙ্গে জোরদার বৃষ্টিপাত হতে চলেছে। উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই, এবার দক্ষিণবঙ্গেও জোর বৃষ্টিপাত হবে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে আগামী সোমবার পর্যন্ত রাজ্য জুড়ে হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে মৌসুমী বায়ু হঠাৎ করে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে বাংলার আকাশে। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় আগেভাগেই কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে সাময়িকভাবে কিছুটা অস্বস্তি বজায় থাকলেও দুপুরের পর তাপমাত্রা কমবে। এরপর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের চিত্র বদলে যাবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 2 মেদিনীপুর, 2 বর্ধমান এবং হাওড়া, হুগলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের মতে শুক্রবার দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তার রেশ শনিবার ছাড়িয়ে আরো কয়েকদিন চলবে।
এই সময়ে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হতে পারে এবং উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি হবে। ধস নেমে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলিতে হড়পাবানের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মুর্শিদাবাদে সফরের আগে শুভেন্দুর কাছে আবদার অধীরের, কি এমন চাইলেন কংগ্রেস নেতা? সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, আগামীকাল মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় আসছেন। এই জেলা তাঁর কাছে পরিচিত। তিনি এই জেলার সমস্যার কথা জানান। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম মুর্শিদাবাদ জেলা সদস্যদের আগে 2-3টে দাবি আমি রাখতে চাই। তিনি বলেন, আমি রেল দপ্তরের প্রতিমন্ত্রী থাকার সময় মুর্শিদাবাদ জেলায় সেল এবং রেলের যৌথ উদ্যোগে রেলের একটি কোচ তৈরির ফ্যাক্টরি করার কথা ছিল, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার, তাদের হাতে জমি, তাদের হাতে সেল। মুখ্যমন্ত্রী যদি উদ্যোগ নেন তাহলে মুর্শিদাবাদ জেলায় রেলের কোচ ফ্যাক্টরি তৈরি হলে এই জেলার চেহারা, ভূগোল, অর্থনীতি সব পাল্টে যাবে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রীকেও অবগত করেছি। অধীর চৌধুরী আরো বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী প্রথমবার জেলায় আসছেন, তাই তার কাছে বেশি কিছু আমি দাবি করব না। আরেকটি দাবি তার কাছে আমি রাখছি, বহরমপুর সংলগ্ন ভান্ডারদহ বিল সংস্কার করা। এই বিল সংস্কার করা হলে মুর্শিদাবাদ জেলার গ্রামীণ এলাকায় কৃষি বিপ্লব হতে পারে। আমি এই বিল সংস্কারের দাবি নিয়ে আন্দোলন, পথযাত্রা করেও কিছু করতে পারিনি। ভান্ডারদহ বিল সংস্কার করা হলে জেলায় কৃষি বিপ্লব হবে, ফসল এবং মাছ উৎপাদন বাড়বে, এর পাশাপাশি ভূগর্ভস্থ জলের পরিমাণও বাড়বে। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অধীর চৌধুরী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও তীব্র ভাষায় আক্রমণ করেন তার নিজের দলের এক কর্মীর গায়ে হাত তোলার জন্য। প্রসঙ্গত, বুধবার তৃণমূলের একটি কর্মসূচি চলার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এক তৃণমূল কর্মীকে চড় মারতে দেখা যায়। এই প্রসঙ্গ উল্লেখ করে অধীর চৌধুরী বলেন, এতদিন উনি ক্ষমতায় থাকলেন, এখন সব হারিয়ে ওর মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে আমার মনে হয়। ওর উচিত ওই কর্মীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। তৃণমূল কংগ্রেস দল ক্রমেই রাজনৈতিক ফসিলে পরিণত হচ্ছে বলে দাবি করে অধীর চৌধুরী বলেন, কংগ্রেস নিজের উদ্যোগে এবার 21শে জুলাই পালন করবে, কিন্তু 21শে জুলাইয়ের ঘটনার জন্য যে সমস্ত পুলিশ কর্তা, সরকারি আধিকারিক দায়ী, তারা সিপিএম এবং তৃণমূলের আমলে মদত পেয়েছেন। দিদি ক্ষমতায় ছিল, কমিশন হয়েছে, কিন্তু তার কোনো ফল প্রকাশ হলো না। বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক সাংসদদের তীব্র ভাষায় আক্রমণ করে অধীর চৌধুরী বলেন, দিদি যদি জানতেন এই সমস্ত মালদের দুধ কলা দিয়ে পুষছেন, তাহলে হয়তো তিনি কংগ্রেসকে খতম করতেন না। কংগ্রেসকে খতম করতে গিয়ে নিজেই এখন খতম হয়ে যাচ্ছেন। প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, যারা এখন বাগী তৃণমূল সাজছেন তারা দাগী তৃণমূল ছাড়া কিছুই নন। বিন্দুমাত্র দম থাকলে তৃণমূলের সদস্য পদ ত্যাগ করে তার ভোটে জিতে প্রমাণ করে দেখাক। এই সমস্ত নেতারা পুলিশ, ইডি, সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য বাগী সেজেছেন। তাদের আসল উদ্দেশ্য এতদিন ধান্দাপানি করে যা কামিয়েছেন সেই ঘরের লক্ষ্মীকে ঘরে রাখা। তোমার বাড়ির বিছানায় নাচিনি, প্রয়োজনে সেটাও করব। মমতার মিছিল নিয়ে বিস্ফোরক দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কেটে গিয়েছে, এবার এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। কিন্তু হঠাৎ কেন এমন কথা তার মুখে? আসলে বুধবার তৃণমূলের বিক্ষোভ চলাকালীন আচমকাই নিজের দলের এক কর্মীকে চড় মারেন মমতা। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এমন কথা বললেন তিনি। দিলীপ ঘোষ বলেন, কাল মাননীয় একজনকে থাপ্পড় মারলেন, ওর তার কেটে গিয়েছে। এতদিন কয়েকটা তার কাটা ছিল, কাল দেখলাম সব তার কেটে গেছে। ক্ষমতায় থেকে চোখ রাঙানো যায়, বিরোধী থেকে ধৈর্য ধরতে হয়, শুধু ড্রামা করলে হয় না। তিনি এও বলেন, এতদিন ড্রামা করেছেন, আপনি লড়াই করুন, আমরাও তো লড়াই করেছি। আমাদের রাস্তায় আটকেছেন, গাড়ি ভেঙেছেন, খেলা হবে গান মাইকে বা ডিজে দিয়ে বাজিয়েছেন, সেগুলো ভুলে গেলে তো চলবে না। এক্ষেত্রে উল্লেখ্য, তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধীরা। সেই সময় বহু ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে উঠত প্রশ্ন। ব্যারিকেড ভাঙলেই যুক্ত লাঠির বাড়ি। শুধু রাজনৈতিক দল নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও যখন চাকরিহারা শিক্ষকরা পথে নেমেছিলেন প্রতিবাদের জন্য, সেই সময়েও একই ঘটনা ঘটেছিল। বিতর্ক হয়েছিল যখন পুলিশ লাথি মেরেছিল শিক্ষককে। এখন তৃণমূল ক্ষমতাহারা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা পথে নেমেছিলেন বিক্ষোভ দেখাতে। অভিযোগ, সেই সময় তাদের মিছিলে বাধা দেওয়া অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এমনকি মাতচোর গান বাজানো হয়, একই সঙ্গে ডিম ছোড়া হয়। সব মিলিয়ে বিস্তর জটিল পরিস্থিতি তৈরি হয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, কাল আমাদের ছেলেরা একটু গান টান বাজিয়েছে, নাচ টাচ করেছে, জিতেছি আমরা, একটু নাচবো না? তোমাদের বাড়ির বিছানায় গিয়ে তো নাচিনি, যদি প্রয়োজন হয় সেটাও করব।